আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর তরিকুল ইসলাম, একজন ইন্টার্ন ডক্টর। আমরা সবাই জানি আমাদের আসন্ন চূড়ান্ত পেশাগত পরীক্ষা চলে আসছে। এই মাসে ১৭ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের চূড়ান্ত পেশাগত পরীক্ষা। তো এখন আমরা সবাই তো এই কয়েকদিন অনেক প্রিপারেশন নিয়েছি, তাই না? অনেকগুলি সাবজেক্ট, অনেকগুলি প্রিপারেশন, কঠিন সময়, কঠিন প্রিপারেশন, তাই না? এখন এই চূড়ান্ত পেশাগত পরীক্ষার প্রথম যেই পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটা হচ্ছে মেডিসিন এক্সাম। এখন পরীক্ষার যেহেতু সময় কম এবং পরীক্ষা দরজায় চলে আসছে, তা আমাদের অন্য কিছু না ভেবে সরাসরি মেডিসিন পড়া স্টার্ট করে দেওয়া উচিত। এখন মেডিসিন পড়া যদি আমরা স্টার্ট করি, আমরা কোন টপিকটা দিয়ে পড়াটা স্টার্ট করব, সেই বিষয়টা আমাদের মনে রাখা উচিত। কারণ কি, প্রতি বছরই কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে রিপিটেডলি কোশ্চেন আসে। সেই গুরুত্বপূর্ণ টপিকগুলির মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে রেসপিরেটরি মেডিসিন, যে টপিকটা হচ্ছে অন্যতম এবং যেই রোগগুলি প্রতিটা মহাদেশে সবচেয়ে বেশি পরিমাণে হয়, সেই রোগের অনুপাতে হচ্ছে একটা টপিক গুরুত্বপূর্ণ হয়। আমরা জানি যে এশিয়া মহাদেশের মধ্যে রেসপিরেটরি সিস্টেম জনিত রোগ সবচেয়ে বেশি, তাই না? সবচেয়ে বেশি এবং হচ্ছে খুব কমন। সেক্ষেত্রে কখনোই যেন আমরা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে রেসপিরেটরি মেডিসিনের যে টপিকটা আছে বা যে চ্যাপ্টারটা আছে, সেটা যেন বাদ না পড়ে। তো আমি আজকে বলে দিচ্ছি যে মেডিসিন পরীক্ষা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যেহেতু রিটেন পরীক্ষা, আমরা রিটেনের মধ্যে এরকম কিছু ইম্পর্টেন্ট টপিক যদি ভালো করে পড়ি, যেগুলো আমাদের ভাইবা কভারেজ হয়, তাহলে কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো বেনিফিট পাওয়া যাচ্ছে। কারণ যে টপিকগুলি ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলি যদি আমরা রিটেনের টাইমে একটু দেখে নিতে পারি, তাহলে ভাইবার ক্ষেত্রে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তা আমি কথা না বাড়িয়ে কি কি টপিক আসলে আমাদের পড়া উচিত ভাইবার জন্য এবং বোথ ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট, সেই টপিকগুলি নিয়ে আছে কথা বলা শুরু করছি। যেমনটি আমি বলেছিলাম যে রেসপিরেটরি মেডিসিন অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক ইন কেস অফ দ্য ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন। তো রেসপিরেটরি মেডিসিন থেকে আমরা সবার আগে যেই টপিকটা পড়বো, সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া টপিকটি ইনভেরিয়েবলি কমন এবং হচ্ছে প্রতি বছরই আসছে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো নিউমোনিয়া থেকে আমরা কি পড়বো? নিউমোনিয়া থেকে আমরা ক্লিনিক্যাল ফিচারগুলি পড়ছি, নিউমোনিয়ার কমন ইনভেস্টিগেশনগুলি পড়বো এবং নিউমোনিয়ার ট্রিটমেন্ট প্রসিডিউর। ট্রিটমেন্ট প্রসিডিউরটা আমরা খুব সুন্দর করে পড়বো, যেন রিটেন পাশাপাশি আমাদের ভাইভা কভার হয়। এখন নিউমোনিয়া ট্রিটমেন্ট প্রসিডিউরটা পড়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো, সেটা হচ্ছে কার্ভ 65 এই প্যাটার্নে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা মেনটেন করব এবং প্রত্যেকটা রোগ পড়ার ক্ষেত্রে আমরা সেই রোগের কমপ্লিকেশনটা সম্পর্কে জেনে নিব। সেটা আমাদের রিটেন কোশ্চেনেও আসবে এবং আমাদের ভাইভাতেও সেটা জানার জন্য খুবই সুবিধা হবে ভাইভা ক্ষেত্রে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে রেসপিরেটরি মেডিসিনের ক্ষেত্রে নিউমোথোরাক্স। আমরা সবাই জানি এটা একটা অ্যাকিউট ইমার্জেন্সি এবং একই সাথে এটা রেসপিরেটরি মেডিসিনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। সিমিলারলি আমরা ক্লিনিক্যাল ফিচার, ফাইন্ডিং এবং হচ্ছে ইনভেস্টিগেশন এবং খুব ভালো করে এটার চেস্ট এক্সরেটা পড়বো। কারণ নিউমোথোরাক্সের ক্ষেত্রে যে ট্রাকিয়াটা শিফটিং হচ্ছে, সেটা কোন সাইডে শিফটিং হচ্ছে সেটা আমরা ভালো করে খেয়াল করব। কারণ আমাদের ভাইভাতে আমাদের এক্স-রে আছে, ঠিক আছে? এক্স-রে আমাদের ফাইন্ড আউট করতে হবে এবং এক্স-রে রিড করতে হবে। সেক্ষেত্রে নিউমোথোরাক্সটা খুব ভালো করে পড়তে হবে এবং এক্স-রের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ টপিকটা আছে, সেটা হচ্ছে আমাদের প্লুরাল এফিউশন। প্লুরাল এফিউশন এটাও একটা অ্যাকিউট ইমার্জেন্সি এবং একটা গুরুত্বপূর্ণ টপিক। তো প্লুরাল এফিউশনের ক্ষেত্রেও সেম আমরা ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট প্ল্যান এবং কমপ্লিকেশনগুলি দেখে নিব। প্লুরাল এফিউশনের ক্ষেত্রেও এক্স-রেটা বরাবরের মতোই গুরুত্বপূর্ণ। এরপর আমরা ভাইভার জন্য পাশাপাশি রিটেনের জন্য যেই একটা কোশ্চেন পড়বো, সেই কোশ্চেনটা হচ্ছে রেসপিরেটরি ইমার্জেন্সি। আমরা সবাই জানি চারটা রেসপিরেটরি ইমার্জেন্সি আছে, সেটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, সিওপিডি, অ্যাকিউট এক্সারভেশনস অফ দ্য ব্রঙ্কিয়াল এক্সমা এবং হচ্ছে পালমোনারি অ্যাম্বলিজম। ঠিক আছে? এই চারটে ইমার্জেন্সি আমরা যেন মনে রাখি, ভাইভার ক্ষেত্রেও কাছে রাখবে এবং রিটেনেও এটা আমাদের জন্য সেম ভাবেই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক এবং হচ্ছে যেটা খুব কমিউনিকেবল টপিক, যেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কমন, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস আমরা যদি রেসপিরেটরি মেডিসিনের একটা মাত্র টপিক পড়ি, সেটা হবে টিবি। ঠিক আছে? টিবি থেকে আমরা কি পড়বো? টিবি থেকে আমরা পড়বো টিবির কমন অর্গানিজমগুলি কি কি, কোন কোন রুটে টিবি ট্রান্সমিট হয়, টিবির ক্লিনিক্যাল ফিচারগুলি কি কি, অ্যান্টি-টিবি ড্রাগগুলি কি আছে, অ্যান্টি-টিবি ড্রাগগুলির অ্যাডভার্স ইফেক্টগুলি পড়বো, পাশাপাশি টিবির কমপ্লিকেশন। টিবি থেকে আমরা যেন একটা লাইনও বাদ না দিই। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং টিবি বাদ না দিয়ে, টিবির প্রিপারেশন না নিয়ে যেন আমরা পরীক্ষা হলে না যাই।
এটা আমরা মাথায় রাখবো। এরপর আমাদের আছে গুরুত্বপূর্ণ যে টপিক সিওপিডি। ঠিক আছে, একটু আগে বলছিলাম যেটা একটা রেসপিরেটরি ইমার্জেন্সি। সিওপিডি থেকে কি করব? সিওপিডি একটা পপুলার ডিজিজ, একইভাবে যে প্যাটার্নে ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, চেস্ট এক্সরে ফাইন্ডিং। সিওপিডি থেকে আমরা আরেকটা টার্ম খুব ভালো করে পড়বো, সেটা হচ্ছে কর পালমোনালি। আমরা যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বো তখন এই টার্মটার সাথে আরো ভালো করে পরিচিত হব, সেটা হচ্ছে কর পালমোনালি। কারণ কি, আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থেকে যদি রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর হয় বা রাইট ভেন্ট্রিকুলার বা রাইট হার্ট ফেলিউর হয় এবং সেই ফেলিউর হওয়ার পিছনে যদি কোনো কার্ডিয়াক কজ থাকে, একেই বলা হয় কর পালমোনালি। এই কর পালমোনালির জন্য গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হচ্ছে, যদি আমরা ভাস্কুলেচারের কথা বলি সেক্ষেত্রে পালমোনারি অ্যাম্বোলিজম, যদি আমরা স্ট্রাকচারাল ডিফর্মিটির কথা বলি সেক্ষেত্রে কাইফোস্কলিওসিস। ঠিক আছে, এই কয়েকটা কন্ডিশনের কারণে আমাদের রাইট হার্ট ফেলিউর হতে পারে, যাকে আমরা কর পালমোনালি বলবো। সিওপিডির কমপ্লিকেশনগুলি আমরা জেনে নিব। ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা একটা সিজনাল টপিক, কারণ হচ্ছে বিভিন্ন শীতকালে ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রবণতাটা বাড়ে, এক্সারভেশনটা বেড়ে যায়। ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্ট পাশাপাশি হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচারটা পড়বো। ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে আরেকটা বিষয় আমরা গুরুত্ব দিয়ে পড়বো, সেটা হচ্ছে কোন কোন ড্রাগগুলি ব্রঙ্কিয়াল অ্যাজমাকে কন্ট্রোল করছে আর কোন কোন ড্রাগগুলি ব্রঙ্কিয়াল অ্যাজমা প্রিভেন্ট করছে। ব্রঙ্কিয়াল অ্যাজমাকে প্রিভেন্ট করছে কন্ট্রোল কোন ড্রাগগুলি করছে এবং কোনটা তার এক্সারভেশনকে কমাচ্ছে, এটা আমরা খেয়াল করে পড়বো। এরপর রেসপিরেটরি মেডিসিনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লাং ক্যান্সার। লাং ক্যান্সার থেকে আমাদের কি কি পড়তে হবে? লাং ক্যান্সার থেকে প্রথমেই আমরা টাইপ পড়বো, কারণ আমরা জানি যে মোস্ট ডেঞ্জারাস টাইপ হচ্ছে স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং। ঠিক আছে, যার জন্য আমাদের রেডিয়েশন থেরাপি পাশাপাশি কেমোথেরাপি দুইটাই দরকার হচ্ছে। তো লাং ক্যান্সারের ক্লিনিক্যাল ফিচার পাশাপাশি ইনভেস্টিগেশন, চেস্ট এক্সরে ফাইন্ডিং। আমরা জানি যে লাং ক্যান্সারের চেস্ট এক্সরে ফাইন্ডিংটা অন্যান্য চেস্ট এক্সরে ফাইন্ডিং থেকে অনেকটাই আলাদা। তো সেই ক্ষেত্রে লাং ক্যান্সারের চেস্ট এক্সরে ফাইন্ডিংটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ সেখানে ডাবল বর্ডার দেখতে পাওয়া যায়, লাংয়ের অপোসিটি দেখতে পাওয়া যায় এবং আরো কিছু স্পেসিফিক ফাইন্ডিং পাওয়া যায়, সেগুলো আমরা ভালো করে দেখে নিব। লাং ক্যান্সারের যে ট্রিটমেন্ট প্ল্যান, অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলি কি কি আছে, ডক্সোরোভিসিন, ভিনক্রিস্টিন, সাইক্লোফসফামাইড, এগুলি যেন ভুল না থাকে, এগুলি যেন অবশ্যই মনে থাকে আমাদের। এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ব্রঙ্কিকটেসিস। ব্রঙ্কিকটেসিস যেটা একটা অটোইমিউন ডিজিজ লাংসের ক্ষেত্রে, লাংসের একটা অটোইমিউন ডিজিজ ব্রঙ্কিকটেসিস। এটা আমরা একটু দেখে নিব ক্লিনিক্যাল ফিচার, ট্রিটমেন্ট প্ল্যান এবং হচ্ছে কি কি কমপ্লিকেশন হয়। আমরা সবাই জানি ব্রঙ্কিকটেসিস হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে লাং অ্যালভিওলাইগুলিতে স্ট্যাসিস হয়ে যায়, অর্থাৎ লাং অ্যালভিওলাইগুলি আর সংকুচিত প্রসারিত করতে পারবে না, অর্থাৎ লাং অ্যালভিওলাইগুলি হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যার কারণে আমরা শ্বাস নিলে সেগুলি ফুলে যায় এবং শ্বাস ছেড়ে দিলে সেটা আবার আগের পজিশনে ফিরে যায়। কিন্তু ব্রঙ্কিকটেসিস হওয়ার কারণে লাং অ্যালভিওলাইগুলির ইলাস্টিসিটি স্ট্যাসিস হয়ে যায় এবং এটা ফিক্সড হয়ে যায়, আর সেই মানুষটা মানে সেই কি বলে লাং অ্যালভিওলাইগুলি আগের মতো মুভমেন্ট করতে পারে না। এরপরে আমরা দেখতে পারি একটা সার্জিক্যাল টপিক, সেটা হচ্ছে লাং অ্যাবসেস। লাং অ্যাবসেসের চেস্ট এক্সরে ফাইন্ডিংটা পড়বো আমরা গুরুত্ব সহকারে, কমপ্লিকেশন, ট্রিটমেন্ট এবং ক্লিনিক্যাল ফিচার। এই গেল আমাদের রিটেন উইথ ভাইভা প্রিপারেশন। এখন শুধুমাত্র ভাইভার জন্য যেই বিষয়গুলি ভাইভা প্লাস শর্ট কেসের জন্য দরকার ইন কেস অফ রেসপিরেটরি মেডিসিন, সেইগুলি যদি বলতে হয়, সেটা হচ্ছে আমাদের হেমাপটাইসিসের কজোলজি আমাদের জানা দরকার, ফ্ল্যাপিং টিউমারের কজোলজি জানা দরকার। আমরা জানি যে রেসপিরেটরি ফেলিউরের সাথে ফ্ল্যাপিং টিউমারের সম্পর্ক আছে, লিভার ফেলিউরের সাথে আছে ফ্ল্যাপিং টিউমারের সম্পর্ক, সিএলডির সাথে ফ্ল্যাপিং টিউমারের সম্পর্ক আছে। সো উই শুডন্ট অ্যাভয়েড ফ্ল্যাপিং টিউমার অ্যান্ড ইটস কজোলজি। এরপর হচ্ছে ট্রাকিয়া শিফটিং এর কজগুলি আমাদের জেনে থাকা উচিত, যেটা আমাদের শর্ট কেস এবং ভাইভা কভারেজ দিবে। অসকালটেটরি ফাইন্ডিং এর ক্ষেত্রে গুরুত্ব দিব আমরা প্লুরাল এফিউশন, নিউমোনিয়া, নিউমোথোরাক্স অ্যান্ড লাং অ্যাবসেস 2। হেমাটোমেসিস এর কজগুলি আমরা জেনে রাখবো, হেমাটোমেসিস এবং হেমাটাইসিস এর পার্থক্য আমরা পড়ে রাখবো। এরপর সাম কার্ডিয়াক কজেস অফ চেস্ট পেন। এই টপিকগুলি আমরা গুরুত্ব সহকারে যদি পড়ি, আশা করি রেসপিরেটরি মেডিসিন আমাদের সম্পূর্ণ কভার হবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা করছি, ইনশাআল্লাহ ফাইনাল প্রফ সবার ভালো হবে। আসসালামু আলাইকুম।